ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ক্লাস, এবং এটা তোমরা লাস্ট ক্লাসও বলতে পারো এই চ্যাপ্টারটার। আজকে ফটোসিনথেসিস নিয়ে আমরা যে জায়গাগুলো পড়ছিলাম, আজকের ক্লাসটা একটু আলাদা, কারণ আজকের ক্লাসের মধ্যে আমরা মেনলি যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিছু কিছু ছোটো ছোটো বিষয় বা ছোটো ছোটো কোশ্চেন বা কিছু টার্ম নিয়ে আমরা আলোচনা করব। যে টার্মগুলো আমরা শুনেছি, কিন্তু অ্যাকচুয়ালি টার্মগুলোর মানে কি বা কি হয় ঘটনাগুলো, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা বিশেষ কিছু টার্মিনোলজি নিয়ে আলোচনা করব এবং ছোটো ছোটো কয়েকটা টপিক নিয়ে আমরা আলোচনা করবো। তুমি এটাকে কোশ্চেন অ্যান্সারও বলতে পারো, কিছু প্রশ্ন অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের ওভারঅল ক্লাসটা শেষ হয়ে গেছে, এবং একটা বিষয় আমি তোমাদের পড়াইনি, সেটা হচ্ছে কেমো অসমোটিক থিওরি। কেমো অসমোটিক থিওরিটা শ্বসনে আছে বলে আমি সালোক সংশ্লেষে পড়ালাম না, কারণ মেনলি ওটা শ্বসনই পড়তে হয়, যেহেতু খুব কমন একটা টপিক, সেই জন্য তোমাদের রেসপিরেশনের ক্ষেত্রে ওটা পড়ানো হবে। তাই আমি এই চ্যাপ্টারের ক্ষেত্রে কেমো অসমোটিক মতবাদ যেটা আছে সেটা আমি বললাম না। তো এটা বাদ দিয়ে বাদবাকি যে বিষয়গুলো, সংক্ষিপ্ত বিষয়গুলো বাকি রয়েছে, সেগুলো আমি আজকে কভার করে দেবো। তো এটাই হচ্ছে তোমাদের ফটোসিনথেসিসের তোমার লাস্ট ক্লাস, এবং আমি কিছু স্যাম্পল কোশ্চেনও দিয়ে দেবো, দিয়ে আমি ক্লাসটাকে কমপ্লিট করবো বা চ্যাপ্টারটাকে কমপ্লিট করবো। দেন আমরা পরের ক্লাস থেকে নতুন একটা চ্যাপ্টারের মধ্যে চলে যাব। তো বেশি সময় নষ্ট না করে আমরা চলো আমাদের ক্লাসটা শুরু করে দিই। তো আজকে প্রথমেই যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়াল ফটোসিনথেসিস। তাহলে প্রথম আমাদের টপিক যেটা থাকবে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ফটোসিনথেসিস। ব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়াল ফটোসিনথেসিস। দেখো, এখানে যে বিষয়টা আছে, আমরা নর্মাল ফটোসিনথেসিস যেটা দেখেছিলাম বা সাধারণ সালোক সংশ্লেষ যেটা দেখেছিলাম, তার থেকে ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষটা একটু আলাদা। তো সেটাই আমরা দেখবো। আগে প্রথমে আমরা নর্মাল ফটোসিনথেসিস যেটা সেটা দেখে নিই। সেখানে কি হয় না, 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু জল, সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সহায়তায়। তাহলে ক্লোরোফিল আর সূর্যালোক, সানলাইট দিয়ে কি হয়েছিল, সিম্পল সুগার, গ্লুকোজ C6H12O6 এবং 6 অণু জলীয় বাষ্প বা জল, এবং তোমার 6 অণু উপজাত বস্তু রূপে 6 অণু অক্সিজেন আমরা পেয়েছিলাম। তাহলে এটা ছিল আমাদের নর্মাল ফটোসিনথেসিস বা উদ্ভিদের ক্ষেত্রে ফটোসিনথেসিস। এটা হচ্ছে প্ল্যান্টস, হায়ার প্ল্যান্টসের ক্ষেত্রে এই ফটোসিনথেসিসটা হয়েছে। এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়াল ফটোসিনথেসিস। তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিভাবে সালোক সংশ্লেষ হয়, কারণ কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, যেমন সবুজ সালফার ব্যাকটেরিয়া, বেগুনি ব্যাকটেরিয়া, এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো কি দেহে ক্লোরোফিল থাকার জন্য এরা সবুজ উদ্ভিদের মধ্যে সালোক সংশ্লেষ করতে সক্ষম। তো তাদের মধ্যে জাস্ট ছোট্ট একটা পার্থক্য আছে, এবং কয়েকটা এক্সাম্পল দিলে আমাদের টপিকটা কমপ্লিট হয়ে যাবে। সেটা হচ্ছে, দেখো, এরাও কি করে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করলো, এবং এরা পরিবেশ থেকে কোনো সালফাইডের কোনো যৌগ শোষণ করে, যৌগ থেকে সালফাইড শোষণ করে, বা বিভিন্ন রাসায়নিক পদার্থ নেয়, দিয়ে তোমার কি করছে, একটা হচ্ছে তোমার সানলাইট, অবভিয়াসলি সূর্যালোকের উপস্থিতিতে সানলাইট, আর এখানে থাকবে হচ্ছে ব্যাকটেরিয় ক্লোরোফিল নিয়ে কি করছে, তোমার সিম্পল সুগার C6H12O6, গ্লুকোজ, জল নিল, এবং সালফারের পরিবর্তে উৎপন্ন করে অক্সিজেনের পরিবর্তে উৎপন্ন করে সালফার এবং শক্তি। তো এই হচ্ছে তোমার টোটাল বিষয়টা, যেটাকে বলা হচ্ছে তোমার ব্যাকটেরিয়াল ফটোসিনথেসিস। এখানে দেখো, এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, তাহলে এই দুটোর মধ্যে যদি আমি তুলনা করি, তাহলে এটা হচ্ছে প্ল্যান্টসের ক্ষেত্রে বলেছি, আর এটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বললাম। এবার দেখো, এই জায়গাটাকে আমি যদি দেখি, তাহলে এখানে কি হয় না, এখানে তোমার কার্বন ডাই অক্সাইড গৃহীত হচ্ছে, তাহলে এখানেও কার্বন ডাই অক্সাইড গৃহীত হয়, এখানে জল গৃহীত হচ্ছে, এবং এখানে তার পরিবর্তে কোনো রাসায়নিক পদার্থ বা সালফারযুক্ত কোনো পদার্থ গৃহীত হচ্ছে, যেখানে হয়েছে হাইড্রোজেন সালফাইড। তাহলে এবং এখানেও সানলাইট লাগছে, ক্লোরোফিল, তাহলে এখানেও সানলাইট এবং ব্যাকটেরিয়ার ক্লোরোফিল, তাহলে সেই জন্য বলা হচ্ছে কি ব্যাকটেরিয় ক্লোরোফিল। গ্লুকোজ তৈরি হয়েছে, এখানেও গ্লুকোজ তৈরি হলো, জল উপজাত বস্তুরূপে এখানেও জল পাওয়া গেছে। এবার দেখো একটা বিষয়, সেটা হচ্ছে আমরা সালোক সংশ্লেষ করার সময় দেখেছিলাম যে জল জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে এখানে যেহেতু তোমার বিক্রিয়ক হিসেবে জল ছিল, তাহলে উপজাত বস্তুরূপে আমি অক্সিজেন পেয়েছিলাম। এখানে যেহেতু বিক্রিয়ক হিসেবে রয়েছে হাইড্রোজেন সালফাইড, তাহলে এখানে উপজাত বস্তুরূপে কি পাওয়া যাচ্ছে, সালফার।
তাহলে এই সালফার তৈরি করে, তাহলে এখানে উপজাত বস্তু রূপে অক্সিজেন উৎপন্ন হলো উদ্ভিদের ক্ষেত্রে, আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তৈরি হচ্ছে সালফার, আর এখানে বিক্রিয়ক হিসাবে রিঅ্যাকশন করছে কার সাথে, জলের সাথে, এখানে তৈরি হচ্ছে হাইড্রোজেন সালফাইড। তাহলে ব্যাকটেরিয়া, যেসব ব্যাকটেরিয়া ক্লোরোফিল এবং সূর্যালোকের উপস্থিতিতে কোনো অজৈব উপাদান থেকে বা কোনো অজৈব রাসায়নিক পদার্থ থেকে তোমার সালফার নিয়ে সেখানে উপজাত বস্তুরূপে সালফার তৈরি করে সালোক সংশ্লেষটাকে কমপ্লিট করছে, তখন সেটাকে বলা হচ্ছে ব্যাকটেরিয়াল ফটোসিনথেসিস বা ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষ। কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কয়েকটা এক্সাম্পল খালি দেখে নাও। তাহলে ওই কয়েকটা এক্সাম্পল দেখে নিলেই ছোট্ট একটা 2 মার্কসের কোশ্চেন পড়ে ব্যাকটেরিয়াল ফটোসিনথেসিস, যেখানে উদাহরণটা হচ্ছে তোমার রোডোসিউডোমোনাস, গ্রিন সালফার ব্যাকটেরিয়া। আচ্ছা কয়েকটা ভেঙে ভেঙেই বলি। এক্সাম্পল হচ্ছে গ্রিন সালফার ব্যাকটেরিয়া, গ্রিন সালফার SOLPHUR, গ্রিন সালফার ব্যাকটেরিয়া কে কে আছে? আচ্ছা গ্রিন সালফার ব্যাকটেরিয়ার এক্সাম্পল বলছি, পার্পেল ব্যাকটেরিয়া বা পার্পেল সালফার ব্যাকটেরিয়া দুটো করে এক্সাম্পল বলে দিই। গ্রিন সালফার ব্যাকটেরিয়ার এক্সাম্পল দেখো, সেটা হবে তোমার ক্লোরোবিয়াম, আচ্ছা পার্পেল ব্যাকটেরিয়া হচ্ছে রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরিল্লাম, এগুলো হচ্ছে তোমার কি, এগুলো সবই হচ্ছে তোমার ব্যাকটেরিয়াল ফটোসিনথেসিস বা যে সমস্ত ব্যাকটেরিয়া ফটোসিনথেসিস করছে তাদের কয়েকটা এক্সাম্পল বললাম, তোমরা বই দেখলে আরো অসংখ্য এক্সাম্পল পাবে। তাহলে এটা গেল হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ফটোসিনথেসিস কি। তাহলে এই জায়গাটা আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা ছিল ব্যাকটেরিয়াল সালোক সংশ্লেষ কি বা ব্যাকটেরিয়াল ফটোসিনথেসিস কি, সেটা কমপ্লিট হলো। এবার আমরা কোথায় চলে আসবো? এবার আমরা চলে আসবো হচ্ছে কেমোসিনথেসিস, ঠিক আছে, বা রাসায়নিক সংশ্লেষ। তাহলে পরের টপিক আমরা আসি কেমোসিনথেসিস। চলো কেমোসিনথেসিস, দেখো নামের মধ্যে উত্তরটা অনেকটাই পাবে। কেমো মানে হচ্ছে কোনো কেমিক্যালস, আর সিনথেসিস মানে তৈরি করা। তাহলে কোনো রাসায়নিক পদার্থ থেকে খাদ্য তৈরি করার প্রক্রিয়াকে বলা হচ্ছে কি কেমোসিনথেসিস। তাহলে পরের টপিক আমাদের কেমোসিনথেসিস। তাহলে বলেছি কি কেমো মানে হচ্ছে কোনো কেমিক্যালস, আর সিনথেসিস মানে টু প্রোডিউস। তাহলে কেমিক্যালস নিয়ে কোনো খাদ্য তৈরি করার প্রক্রিয়াকে বলা হচ্ছে কি কেমোসিনথেসিস। তো কেমোসিনথেসিস যদি রিঅ্যাকশনটা প্রথমেই আমরা দেখি, সেটা হচ্ছে দেখো যেটা করছে সেটা হচ্ছে 2NH3, তাহলে 2NH3 প্লাস এরা নেবে কি না অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতি দুটোভাবেই করতে পারে। অক্সিজেনের অনুপস্থিতিতে অবভিয়াসলি থাকবে কি ব্যাকটেরিয়ার তোমার ক্লোরোফিল দিয়ে তৈরি করছে কি HNO2, 2HNO2 প্লাস 2 জল এবং শক্তিটা আবদ্ধ হচ্ছে। তাহলে দেখো ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে কি করছে, কোনো কেমিক্যালস, ঠিক আছে, এখানে কার্বন ডাই অক্সাইড নেয়নি, কোনো কেমিক্যালস নিয়ে তাহলে এখানে অ্যামোনিয়া নিল এবং HNO2 এবং জল উৎপন্ন করছে এবং সৌরশক্তির এই শক্তির আবদ্ধ ঘটাচ্ছে। তাহলে এইটাকে বলা হচ্ছে কি কেমোসিনথেসিস বা কেমিক্যাল বা রাসায়নিক সংশ্লেষ। তাহলে এই রাসায়নিক সংশ্লেষ তোমার দিয়ে খাদ্য প্রস্তুত করছে। এগুলো বিভিন্ন ব্যাকটেরিয়া আছে, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ঠিক আছে, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তাহলে যে সকল ব্যাকটেরিয়া কার্বন ডাই অক্সাইড স্থিতিকরণ না ঘটিয়ে কোনো অজৈব যৌগ থেকে খাদ্য প্রস্তুত করতে পারছে তাদের বলা হচ্ছে কি রাসায়নিক সংশ্লেষ বা কেমোসিনথেসিস। এগুলো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আছে। দেখো কয়েকটা নাম আমি বলে দিচ্ছি, নাম বললে বুঝতে পারবে। সেগুলো হচ্ছে নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস, এক্সাম্পলটা বলি নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস এক্সেট্রা। এছাড়াও আরো অনেক আছে, তোমরা একটু বইটা দেখে নিও। তো মোটামুটি গেল, এটা গেল হচ্ছে কেমোসিনথেসিস। এবার কেমোসিনথেসিসের পর আসবো আমাদের আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে হিল বিকারক বা হিল রিএজেন্ট। আমরা পড়েছিলাম হিল রিএজেন্ট। তাহলে যেসব বিক্রিয়া হিল রিএজেন্ট, কয়েকটা হিল রিএজেন্টের নাম আমরা বলেছি, আমরা কোশ্চেন অ্যানসারের মধ্য দিয়ে আমাদের ক্লাসটা যে কমপ্লিট করব। তো সেখানে আমি চলে এলাম হিল রিএজেন্ট, এবং এটা আমরা খুব ভালো করেই জানি আমরা একটা হিল রিএজেন্ট পেয়েছিলাম, সেটা হচ্ছে NADP+, যেটা কি করে হিল বিক্রিয়ায় সাহায্য করে। তাহলে NADP+ পেয়েছিলাম, এটা আমরা জানি সঠিক, এবং এটা আমি পড়ানোর সময় বলেও গেছিলাম যে NADP+ কে হিল রিএজেন্ট বলা হচ্ছে বা হিল বিকারক বলা হচ্ছে। এবার NADP+ ছাড়া আর কি কোনো হিল বিকারক আছে বা বলতে পারি কাউকে? তো সেটাই আমরা দেখে নেব।
তো চলে এসো। এছাড়াও আরো আছে ফেরিক অক্সালেট, ফেরিক অক্সালেট, ফেরিক অক্সালেট, ফেরিক সায়ানাইড, ফেরিক সায়ানাইড। এগুলো হচ্ছে তোমার কি, এগুলো সবই হচ্ছে হিল বিকারকের উদাহরণ বা হিল রিএজেন্টের এক্সাম্পল। তো এটা গেল। এরপরে চলে এসো, একটা কোশ্চেন আমি দেবো, সেই কোশ্চেন সেটা তোমরা অ্যানসারটা আমি বুঝিয়ে দেবো। যে আগে কোশ্চেনটা আমি লিখে নিই, কোশ্চেনটা কি আছে। তাহলে কোশ্চেনটা আমি লিখবো যে আমার কোশ্চেনটা কি আছে। না, কোশ্চেনটা হচ্ছে, বলছে এক মলিকিউল কার্বন ডাই উৎপাদনের জন্য, কার্বন ডাই অক্সাইড উৎপাদনের জন্য কতগুলো এটিপি এবং কতগুলো এনএডিপি এইচ এর প্রয়োজন। তো আগে কোশ্চেনটা আমি লিখে নিই, তারপর আমি তোমাদের উত্তরটা বলছি। দেখো, কোশ্চেনটা আমি লিখে নিয়েছি। বলছে কি এক অণু গ্লুকোজ উৎপাদনের জন্য কত অণু কার্বন ডাই অক্সাইড, এটিপি এবং এনএডিপিএইচ এর প্রয়োজন। তাহলে এখান থেকে এই উত্তরটা করার জন্য, যে এক অণু গ্লুকোজ আমি তৈরি করার জন্য কত অণু কার্বন ডাই অক্সাইড লাগবে, কটা এটিপি লাগবে আর কটা এনএডিপিএইচ লাগবে, তো সেখানে উত্তরটা করার আগে আমি একটু জিনিস বলে দিই। সেটা হচ্ছে যে এই অ্যানসারটা করতে গেলে আমাকে আগে জানতে হবে যে এক অণু গ্লুকোজ উৎপাদনের জন্য তোমার কটা কার্বন ডাই অক্সাইড লাগে, সেটা যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু বাদবাকি সবই পেয়ে যাবো। বা প্রতি অণু কার্বন ডাই অক্সাইডের জন্য, তাহলে এক অণু কার্বন ডাই অক্সাইডের জন্য, তাহলে এখানে আগে লিখে নিলাম প্রতি অণু, প্রতি অণু বা এক মোল কার্বন ডাই অক্সাইডের জন্য, প্রতি অণু CO2 এর জন্য, CA2 এর জন্য এটিপি লাগে হচ্ছে 3 অণু, 3 অণু এটিপি বা 3 মোল এটিপি, এটিপি লাগছে, আর 2 মোল NADPH লাগে, NADPH প্রয়োজন। তাহলে এক অণু কার্বন ডাই অক্সাইডের জন্য তোমার কটা এটিপি লাগছে, 3 অণু এটিপি লাগছে, আর 2 অণু তোমার NADPH লাগছে। তাহলে এবার দেখো সালোক সংশ্লেষের বিক্রিয়াটা যদি দেখো, সালোক সংশ্লেষের বিক্রিয়াটা কি ছিল, 6CO2 প্লাস 12H2O, এখান থেকে গ্লুকোজ C6H12O6 প্লাস 6H2O প্লাস 6O2। তাহলে এখান থেকে ভালো করে লক্ষ্য করো, এক অণু গ্লুকোজ উৎপাদন হয়েছে এবং কার্বন ডাই অক্সাইড কটা লেগেছে, 6টা। তাহলে এক অণু গ্লুকোজ উৎপাদনের জন্য 6 অণু কার্বন ডাই অক্সাইড লেগেছে। তাহলে কার্বন ডাই অক্সাইড কটা হবে, তাহলে প্রথম উত্তর আমরা পেয়ে গেলাম CO2 লাগবে কটা, 6 মোল। তাহলে 6 মোল কার্বন ডাই অক্সাইড লাগবে। এবার দেখো 6 মোল কার্বন ডাই অক্সাইড তো গেল, কিন্তু আমাকে হিসাব করতে হবে কি, তাহলে একটা হিসাব আমি পেয়ে গেলাম যে এক অণু গ্লুকোজ উৎপাদনের জন্য 6 অণু কার্বন ডাই অক্সাইড। তাহলে 6 মোল কার্বন ডাই অক্সাইড আমার ফার্স্ট অ্যানসার আমি পেয়ে গেলাম। সেকেন্ড অ্যানসার কি বলেছে বা সেকেন্ড কোশ্চেন কি বলেছে, দেখো যে কটা এটিপি লাগবে। তাহলে এটিপি বলেছে কি, এক মোল কার্বন ডাই অক্সাইডের জন্য 3 মোল এটিপি। তাহলে এক মোল যদি কার্বন ডাই অক্সাইড আবদ্ধকরণের জন্য 3 মোল এটিপি প্রয়োজন। তাহলে এখানে কটা কার্বন ডাই অক্সাইড লেগেছে, 6টা। তাহলে 6 ইনটু, তাহলে এটিপি কটা লাগবে, একটা কার্বন ডাই অক্সাইডের জন্য হচ্ছে কটা, একটা কার্বন ডাই অক্সাইডের জন্য 3টে, আর মোট কার্বন ডাই অক্সাইড লেগেছে কটা, 6টা। তাহলে 6 3 6 18 মোল এটিপি। তাহলে এটিপি সংখ্যা পেয়ে গেলাম 18 মোল এটিপি পাচ্ছি। আরেকটা কি বলেছে, NADPH, তাই তো, NADPH কত লাগবে। তাহলে দেখো আবার এখানেও বলেছে যে NADPH লাগছে কটা, NADPH, NADPH। তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইডের জন্য NADPH লাগে 2 মোল। তাহলে 2 ইনটু 6 সমান হচ্ছে 12 মোল NADPH। তাহলে দেখো আমরা উত্তরটা খুব সহজেই পেয়ে গেলাম যে এক অণু গ্লুকোজ তৈরি করতে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 3 6 18 অণু এটিপি এবং 12 অণু হচ্ছে NADPH প্রয়োজন। এটা একটা ছোট্ট কোশ্চেন বললাম, এটা একটা গেল কোশ্চেনটা। আশা করি সবাই বুঝতে পেরেছো কিভাবে হিসাবটা করলাম। এরপরে চলে এসো ক্লোরোপ্লাস্টের দ্বিরূপতা বা ডাইমরফিজম অফ ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের দ্বিরূপতা বা পরের কোশ্চেন হচ্ছে ডাইমরফিজম, ডাইমরফিজম অফ ক্লোরোপ্লাস্ট কোন উদ্ভিদে দেখা যায়, ক্লোরোপ্লাস্ট কোন উদ্ভিদে দেখা যাচ্ছে। তাহলে অবভিয়াসলি যেখানে দু ধরনের ক্লোরোপ্লাস্ট দেখতে পাওয়া যাবে সেটা আমরা আগেই পড়েছিলাম ক্রাঞ্চ অ্যানাটমি। ক্রাঞ্চ অ্যানাটমি আমরা আগেই দেখে এসেছি, ক্রাঞ্চ অ্যানাটমি। অ্যানাটমি কোথায় দেখতে পাওয়া যায়, লিফ অফ C4 প্ল্যান্ট, লিফ অফ C4 প্ল্যান্টস। তাহলে C4 প্ল্যান্টসের তোমার কি হয়, ভাস্কুলার বান্ডেলের বাইরে একটা বান্ডেল সিডস একটা থাকে, বান্ডেল সিড বা বান্ডেল আবরণী কোষ। তাহলে এটা কিন্তু C3 প্ল্যান্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। তাহলে এটা কি বলা হচ্ছে কি, ডাইমরফিজম বা ক্লোরোপ্লাস্টের দ্বিরূপতা। এটা হয়ে গেল। এরপরে চলে আসি আমরা ইটিওলেশন বলে একটা কোশ্চেনে। তো দেখে নিই আমরা ইটিওলেশনটা কি।
দেখো ইটিওলেশন কি বলছে না, বলছে যদি সূর্যালোকের অনুপস্থিতি ঘটে, তাহলে সূর্যালোকের অনুপস্থিতি কি হতে পারে, আংশিকভাবে অনুপস্থিতি হতে পারে অথবা পূর্ণ অনুপস্থিতি। তাহলে সূর্যালোক যদি না থাকে তাহলে সবুজ উদ্ভিদের পাতা বা কাণ্ডগুলো সাধারণত কি হয়, সাধারণত দুর্বল হয়ে যায় এবং প্রচন্ড পরিমাণে অতিবৃদ্ধি হয়, মানে লম্বা হয়ে যায়। এবং যেহেতু সূর্যালোক নেই তাহলে পাতাগুলো আকারে ক্ষুদ্র বা ছোট ছোট হয়। তাহলে পাতা ক্ষুদ্র হওয়া মানে কি হবে, ক্লোরোফিলের পরিমাণ কমে যাবে। তাহলে ক্লোরোফিলের পরিমাণ কমে যাওয়া মানে কি, পাতা হলুদ বর্ণ ধারণ করবে, যেটাকে ক্লোরোসিস বলা হচ্ছে। তাহলে এই ঘটনাটা কি বলা হয়, তোমার ইডিওলেশন। তাহলে আবার কি বিষয়টা পুরো বলি, যে যদি সূর্যালোক আংশিকভাবে বা পূর্ণ সময়ের জন্য অনুপস্থিত থাকে বা না থাকে, তখন উদ্ভিদের কাণ্ডগুলো দুর্বল হয়ে পড়ে, কারণ এনার্জি পাচ্ছে না, এবং কাণ্ডটা অতিরিক্ত লম্বা হয়ে যায়, এবং তার সাথে সাথে পাতাগুলোর আকারগুলো ছোট ছোট হয়ে যায়। তাহলে পাতা ছোট হচ্ছে মানে ক্লোরোফিলের পরিমাণ কমছে। তাহলে ক্লোরোফিলের পরিমাণ কমলে ক্লোরোসিস রোগ দেখা দিচ্ছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে কি, ইটিওলেশন। এবার পরের পয়েন্টে এসো। পরের পয়েন্ট হচ্ছে চালনী প্রভাব। চালনী প্রভাব, চালনী প্রভাব বা চালনী এফেক্ট কি এই বিষয়টা না, আমরা জানি পাতার, যদি আমরা একটা পাতার ছবি আঁকি তাহলে পাতার কি হয়, পাতার সব জায়গায় ক্লোরোফিল থাকে না, তাই তো? ধরো মনে করি এখানে ক্লোরোফিল আছে, এখানে ক্লোরোফিল আছে, এখানে আছে। তাহলে পাতার সব জায়গায় কিন্তু আমরা ক্লোরোফিল দেখতে পাই না। তাহলে পাতার সব জায়গায় ক্লোরোফিল কি হয়, নির্দিষ্ট জায়গায় ছড়িয়ে ছিটে থাকে। তাহলে এগুলোকে আমি বললাম কি, ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিল সব জায়গায় থাকবে এবং এই জায়গাগুলোই কি হবে, ক্লোরোফিলই একমাত্র আলোগুলোকে শোষণ করবে, বাকি জায়গাগুলো থেকে আলো শোষণ হবে না। তাহলে এই ঘটনাটা কি বলা হচ্ছে কি, যেহেতু ক্লোরোফিল পাতার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে, তাহলে এটা কি বলা হয় কি, চালনীর মতো। কারণ চালনী দিয়ে আমরা কিছু জিনিস ছেঁকে নিই, সেটা কিছু নিচে চলে যায় আর কিছু রয়ে যায়। তাহলে এইখানে ক্লোরোফিল যেখানে আছে সেখানে এই আলোক কেন্দ্রগুলো অবস্থান করবে, তাহলে আলো শোষণ হবে বা প্রতিফলন যা হওয়ার হবে, বাকি জায়গাগুলো হবে না। এই ঘটনাটা কি বলা হচ্ছে কি, চালনী প্রভাব বা চালনী এফেক্ট। তাহলে দেখো আরেকটা কোশ্চেন চলে গেল, এটা তোমরা ছায়ার বই থেকে পেয়ে যাবে। এইটা হচ্ছে চালনী প্রভাব। এবার আমরা চলে আসবো পরের কোশ্চেন। পরের কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাকম্যানের সীমাস্থ সূত্র। ব্ল্যাকম্যানের সীমাস্থ সূত্র, ব্ল্যাকম্যানের সীমাস্থ সূত্র, সীমাস্থ সূত্র বা লিমিটিং লস অফ ব্ল্যাকম্যান। তাহলে লিমিটিং ফ্যাক্টর অফ ব্ল্যাকম্যান কি বলা হচ্ছে, বলছে ধরো যখন কোনো একটা রাসায়নিক বিক্রিয়া, আচ্ছা তার আগে সূত্রে যাওয়ার আগে এটা বলে দিই, ব্ল্যাকম্যান অন্ধকার বিক্রিয়া আবিষ্কার করেছিলেন 1905 খ্রিস্টাব্দে, এবং তখন তিনি একটা সূত্র দিয়েছিলেন যে যদি কোনো জৈব রাসায়নিক বিক্রিয়া একাধিক শর্ত দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে ধরো একটা বিক্রিয়া যেন সালোক সংশ্লেষটাই, তাহলে সালোক সংশ্লেষ নিয়ন্ত্রণের জন্য 4টে শর্ত আমরা পাচ্ছি। ক্লোরোফিলের উপস্থিতি থাকতে হবে, ক্লোরোফিলের মধ্যে ঘটতে হবে, ক্লোরোফিল একটা ফ্যাক্টর, সূর্যালোকের উপস্থিতি হতে হবে, সূর্যালোক একটা ফ্যাক্টর, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড এবং জল, এই সমস্ত উপাদানগুলো নিয়ে আমার সালোক সংশ্লেষ হচ্ছে, যেগুলো আমরা আগে অলরেডি পড়ে এসেছি। তাহলে বলছে যদি কোনো জৈব রাসায়নিক বিক্রিয়া একাধিক শর্ত দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে যে শর্তটির মান, মানে যে শর্তটি না হলে কোন রাসায়নিক বিক্রিয়াটা সম্পন্ন হবে না, তাহলে তাকেই বলা হচ্ছে কি না, তাকেই বলা হচ্ছে তোমার লিমিটিং ফ্যাক্টর। তাহলে এখানে আমরা যদি দেখি, ধরো মনে করো জল আছে, পাতা দিয়ে জল শোষণ করেছি, জল আছে, তোমার ক্লোরোফিল আছে, সূর্যালোক আছে, কিন্তু কার্বন ডাই অক্সাইডের একটা ন্যূনতম ঘনত্ব না থাকলে সালোক সংশ্লেষ সম্ভব নয়, তখন সেই কার্বন ডাই অক্সাইডটা হয়ে যাবে কি, লিমিটিং ফ্যাক্টর। তাহলে আবার কি বলি, যখন কোনো রাসায়নিক বিক্রিয়া বা জৈব রাসায়নিক বিক্রিয়া একাধিক শর্ত দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে সবথেকে যে শর্তটির মান বা যে শর্তটি না হলে সালোক সংশ্লেষ হবে না বা সালোক সংশ্লেষ বন্ধ থাকবে, সেই শর্তটিকে বলা হচ্ছে লিমিটিং ফ্যাক্টর বা সীমাস্থ মান। তাহলে এখানে সালোক সংশ্লেষে কার্বন ডাই অক্সাইড যদি আমি ধরি, যে আমার জল আছে, তোমার ক্লোরোফিল আছে, আর কি আছে, সানলাইট আছে, কিন্তু নেই হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, তাহলে এখানে কি হয়ে যাবে, কার্বন ডাই অক্সাইড হচ্ছে লিমিটিং ফ্যাক্টর। তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড হবে লিমিটিং ফ্যাক্টর। তাহলে এইটা কি বলা হচ্ছে, তোমার ব্ল্যাকম্যানের সীমাস্থ সূত্র। যদি আমি সূত্রটা লিখে দিই, না আচ্ছা সূত্রটা আমি আর লিখছি না, কারণ আমাদের হাতে সময়টা এমনি কম, তোমরা বই থেকে এটা দেখে নিও, আমি সূত্রটা তোমাদের বলে দিলাম। এরপরে আমরা টপিকে চলে আসবো, সেটা হচ্ছে যে সোলারাইজেশন। সোলারাইজেশনটা কি, তাহলে এবার চলে আসছে, বুঝতেই পারছি আমরা, সোলার মানে সূর্য শক্তি বা সৌরশক্তির কিছু একটা বোঝা যাচ্ছে। সোলারাইজেশন,
সোলারাইজেশন, রাইজেশন কি এই সোলারাইজেশন? তাহলে সোলার মানে সৌরশক্তি, সেটা আমরা বুঝতেই পাচ্ছি। তোমার অতিরিক্ত প্রখর আলোতে যখন সালোক সংশ্লেষের হ্রাস পায়, তাহলে যদি প্রখর আলো হয়, অতিরিক্ত অতিরিক্ত প্রখর আলোতে সালোক সংশ্লেষের হার হ্রাস পায়, আলোতে সালোক সংশ্লেষের হার হ্রাস পায়, এটা আমরা জানি, কারণ C2 সাইকেল চালু হয়ে যাবে। এই ঘটনাটা কি বলা হচ্ছে, কি এটা কি বলা হচ্ছে, সোলারাইজেশন। তাহলে অতিরিক্ত প্রখর আলোতে সালোক সংশ্লেষের হার পায়, একে সোলারাইজেশন বলা হচ্ছে, একে সোলারাইজেশন বলে, কিচ্ছু না, ছোট্ট একটা জিনিস সোলারাইজেশন বলে। কারণ এটা সালোক সংশ্লেষ কমবে, C3 কমবে, C2 বাড়বে, কারণ প্রখর আলোয় C2 এর হার বেড়ে যায় অতিরিক্ত অক্সিজেন এবং প্রখর আলোতে। তাহলে এই ঘটনাটাকে বলা হচ্ছে সোলারাইজেশন। এরপরে চলে এসো সালোক সংশ্লেষ অনুপাত বা ফটোসিনথেটিক কোসেন্ট, বা যেটাকে আমরা PQ বলে জানি। তাহলে ফটোসিনথেটিক কোসেন্ট বা PQ কি? সালোক সংশ্লেষীয় অনুপাত। তাহলে পরের টপিক আসছি আমরা সালোক সংশ্লেষীয় অনুপাত। সালোক সংশ্লেষীয় অনুপাত বা যেটাকে বলা হচ্ছে তোমার ফটোসিনথেটিক কোসিয়েন্ট, QUOTIENT, কোসেন্ট, QUOTIENT, সালোক সংশ্লেষীয় অনুপাত বা PQ, ওকে, TIENT। তাহলে এটাকে সংক্ষেপে বলা হচ্ছে PQ, P ফর ফটোসিনথেটিক, Q ফর কোসেন্ট। তাহলে PQ কি বলা হচ্ছে না, PQ বা সালোক সংশ্লেষীয় অনুপাত তাকেই বলা হচ্ছে যে তোমার PQ ইকুয়াল টু আমি বলতে পারি সালোক সংশ্লেষে বর্জিত O2 ডিভাইডেড বাই গৃহীত CO2। তাহলে সালোক সংশ্লেষে কার্বন ডাই অক্সাইড গৃহীত হয় এবং অক্সিজেন বর্জিত হয় বা অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে কতটা পরিমাণ অক্সিজেন বর্জিত হয়েছে আর কতটা পরিমাণ কার্বন ডাই অক্সাইড গৃহীত হয়েছে তার অনুপাতকে বলা হচ্ছে কি তোমার PQ বা ফটোসিনথেটিক কোশিয়েন্ট। এবার সালোক সংশ্লেষের বিক্রিয়াটা আমরা যদি একটু রিমাইন্ড করি, সেখানে দেখব যে 6 অণু উপজাত বস্তু রূপে 6 অণু অক্সিজেন 6O2 গৃহীত হয়েছিল আর 6 অণু কার্বন ডাই অক্সাইড। তাহলে 6 অণু কার্বন ডাই অক্সাইড গৃহীত হয়েছিল এবং 6 অণু অক্সিজেন বর্জিত হয়েছিল। তাহলে এখান থেকে দেখি যাবে, তাহলে 6/6, তাহলে মান কত? 1। তাহলে সালোক সংশ্লেষে 1 অণু গ্লুকোজের উৎপাদনের জন্য তোমার 6 অণু কার্বন ডাই অক্সাইড গৃহীত হয় এবং 6 অণু অক্সিজেন বর্জিত হয়। এই ঘটনাটা কি বলা হচ্ছে, কি বা এই অনুপাতটা কি বলা হচ্ছে, সালোক সংশ্লেষীয় অনুপাত। সেটা সবসময় কি হবে? 1, মানে যতটা কার্বন ডাই অক্সাইড গৃহীত হচ্ছে ঠিক ততটাই অক্সিজেন বর্জিত হচ্ছে। তাহলে সবসময় PQ হবে 1। তাহলে দেখো এইটা গেল। এরপরে আমরা চলে আসবো আরো দুটো ছোট ছোট কোশ্চেনে। সেটা হচ্ছে একটা হচ্ছে তোমার Q10 ভ্যালু আর একটা হচ্ছে তোমার কম্পেনসেশন পয়েন্ট। তাহলে কি এই Q10 ভ্যালু আর কম্পেনসেশন পয়েন্ট, এগুলো একটু দেখে নিই চলো। এবার দেখো আমরা চলে এসেছি কোথায়, কম্পেনসেশন পয়েন্ট বা পূর্তি বিন্দু বা ক্ষয়পূরণ বিন্দু। তাহলে এই জায়গাটা কিছুই না, খুবই একটা সহজ বিষয়, যে বিষয়টা আমরা পূর্তি বিন্দু বা কম্পেনসেশন পয়েন্ট, কম্পেনসেশন মানে কোনো ক্ষতি হলে সেটাকে পূরণ করা, সেটাকে আমরা বলি কি কম্পেনসেশন। ধরো কোনো একটা জিনিস আমি কিনেছি, সেটা আমাকে ঠকানো হয়েছে বা কোনোভাবে আমি প্রতারিত হয়েছি, তাহলে তার জন্য আমাকে কিছু কি দেওয়া হলো, কম্পেনসেশন দেওয়া হলো, বা আমার ক্ষতি হয়েছে তার জন্য কিছু পরিমাণ আমাকে কি দেওয়া হলো, সাহায্য করা হলো, দ্যাট মিন কম্পেনসেশন। তাহলে এখানে আবার ফটোসিনথেসিসে কি কম্পেনসেশন দেবে? তাহলে দেখো সংজ্ঞাটা বলছে যে দিনের বেলা যে সময়ে শ্বসনে নির্গত CO2 এর পরিমাণ এবং সালোক সংশ্লেষে গৃহীত CO2 এর পরিমাণ সমান হয় তাকে পূর্তিবিন্দু বলে। তাহলে আমরা জানি দিবারাত্র শ্বসন ঘটে। তাহলে দিবারাত্র শ্বসনের ফলে বাতাস থেকে কি হয়, অক্সিজেন গৃহীত হয়, কার্বন ডাই অক্সাইড বর্জিত হয়। তাহলে শ্বসনে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড পরিবেশে নির্গত হলো, সালোক সংশ্লেষ কি করে, ঠিক তার উল্টো প্রক্রিয়া। সেখানে অক্সিজেন বর্জিত হয়, কার্বন ডাই অক্সাইড গৃহীত হয়। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া কি হবে, গৃহীত CO2। তাহলে কি বলছে না, শ্বসনে নির্গত CO2। তাহলে শ্বসন হলো, শ্বসনে তোমার কি হচ্ছে, CO2 টা বেরিয়ে যাচ্ছে, তাহলে শ্বসনের নির্গত CO2, আর এই CO2 কার্বন ডাই অক্সাইডটা কি হচ্ছে, বাতাসে এসে কে নিচ্ছে, সালোক সংশ্লেষ। তাহলে সালোক সংশ্লেষ এটাকে শোষণ করছে।
তাহলে সালোক সংশ্লেষের ফলে কার্বন ডাই অক্সাইড যখন কি হবে দুটো ইকুয়াল হয়ে যাবে, তাহলে দুটো যখন কি হবে শ্বসনে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গত হবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ঠিক সেই পরিমাণ কার্বন ডাই অক্সাইড কি হবে ঠিক সেই পরিমাণ কার্বন ডাই অক্সাইড তোমার গৃহীত হচ্ছে। তাহলে যখন দুটো কার্বন ডাই অক্সাইড লেভেলের মান সমান হয়ে যাবে তখন তাকে বলা হচ্ছে কি কম্পেনসেশন। তাহলে কোনোটা বেশিও হলো না কোনোটা কমও হলো না, কার্বন ডাই অক্সাইড লেভেলটা কি থাকলো সেম থাকলো বা সমান থাকছে, তখন এটাকে বলা হচ্ছে কম্পেনসেশন পয়েন্ট। তাহলে একটা বাড়ছে মানে কি অন্যটা কমিয়ে দিল, দ্যাট ইজ দ্য কম্পেনসেশন বা ক্ষয় পূরণ হলো, ক্ষয় পূরণ বিন্দু। এবার দেখো এই কম্পেনসেশন পয়েন্ট কখন আসবে, তাহলে আমরা জানি দিনের বেলায় সালোক সংশ্লেষ শ্বসন দুটোই হয়, তাহলে কম্পেনসেশন পয়েন্ট আসা সম্ভব নয়। আবার রাতের বেলা শুধুমাত্র শ্বসন হয় সালোক সংশ্লেষ হয় না, তাহলে সেখানেও কম্পেনসেশন পয়েন্ট আসা সম্ভব নয়। তাহলে এমন একটা সময় যেখানে কি হবে সালোক সংশ্লেষ এবং শ্বসনের হারটা দুটো সমান হবে, তাহলে সেখানে একমাত্র কম্পেনসেশন আসা উচিত। তাহলে আমরা বলছি দেখো যে দিনের বেলাতেই হবে, তাহলে দিনের বেলাতেই একমাত্র কম্পেনসেশন পয়েন্টটা পাওয়া যাবে। তাহলে দিনের বেলায় কোন সময় না, আমরা যদি দেখি যে একদম সূর্যোদয়ের পূর্বে, মানে যেটাকে আমরা কি বলেছি, যেটাকে আমরা বলে থাকি তোমার কি বলবো উষাকাল। তাহলে কম্পেনসেশন পয়েন্ট আমরা কখন পাচ্ছি না, এক হচ্ছে উষাকাল সূর্যোদয়ের পূর্বে উষাকালে, তাহলে সূর্যোদয়ের পূর্বে কি হচ্ছে সালোক সংশ্লেষের হার কম, শ্বসনের হারও মোটামুটি কম। তাহলে তখন কি হচ্ছে কারণ সালোক সংশ্লেষ শুরু হচ্ছে, সালোক সংশ্লেষের হার একটু বাড়তে শুরু করেছে, শ্বসনের হার কমতে শুরু করে, তাহলে কি হবে কার্বন ডাই অক্সাইড টেনে নেবে, ফলে তখন উষ্ণকালে হতে পারে। আরেকটা কখন, আরেকটা হচ্ছে তোমার গোধূলিতে মানে সূর্যাস্তের পর, তাহলে গোধূলিতে এই দুটো জায়গায় তোমার কি আসবে কম্পেনসেশন পয়েন্ট তুমি পাবে। তাহলে দিনের বেলায় উষাকালে এবং গোধূলিতে আমরা কম্পেনসেশন পয়েন্ট পেতে পারি বা পাই। তাহলে এইটা গেল হচ্ছে কি শ্বসনে নির্গত CO2 এবং সালোক সংশ্লেষে গৃহীত CO2 পরিমাণ সমান হলে তখন তাকে বলা হচ্ছে পূর্তি বিন্দু বা ক্ষয়পূরণ বিন্দু বা কম্পেনসেশন পয়েন্ট। এবার আমরা চলে আসবো কোথায়, কম্পেনসেশন পয়েন্ট গেল, এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে আমাদের Q10 ভ্যালু। তো চলো আমরা Q10 ভ্যালু কি আছে সেটা দেখে নিই। দেখো তাহলে আমরা কি লিখলাম তাপীয় গুণাঙ্ক বা টেম্পারেচার কোএফিসিয়েন্ট বা Q10 ভ্যালু। তাহলে কি বলছে দেখো যে কোন জৈব রাসায়নিক বিক্রিয়ার হার একটি নির্দিষ্ট সীমার মধ্যে 0 থেকে 40 ডিগ্রির মধ্যে প্রতি 10 ডিগ্রি বৃদ্ধি করলে দ্বিগুণিত হয়, তাহলে এইটাকে বলা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট। এটা আমি বোঝানোটা পরে আসছি। এই নামটা দিয়েছিলেন বা এই সূত্রটা দিয়েছিলেন বিজ্ঞানী ভ্যান হফ এই সূত্রটা দিয়েছিলেন যে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমরা টেম্পারেচার একটা নির্দিষ্ট সীমার মধ্যে যদি কোনো জৈব রাসায়নিক বিক্রিয়া থাকে বা বায়োকেমিক্যাল রিঅ্যাকশন থাকে, তার টেম্পারেচার মোটামুটি 40 ডিগ্রির মধ্যে থাকলে 0 থেকে 40 ডিগ্রি এই রেঞ্জের মধ্যে থাকলে প্রত্যেক 10 ডিগ্রি বাড়ালে তাহলে বিক্রিয়ার হার কি হবে ডবল হয়ে যাবে বা দ্বিগুণিত হবে। তাহলে কি রকম যদি একটা উদাহরণ দিই, সেটা মনে করো কোনো একটা বিক্রিয়া 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার বিক্রিয়ার হার ছিল x, তাহলে 10 ডিগ্রি বাড়ালাম, 10 ডিগ্রি বাড়ালে তার কত হবে 2x, 20 ডিগ্রি হলে আরো 10 ডিগ্রি বাড়ালাম 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে সেটা হবে কত 4x। আচ্ছা 30 ডিগ্রি করলে সেটা হবে কি 8x, 40 ডিগ্রি করলে সেটা হবে তোমার 16x, কিন্তু তারপরে যত আর বাড়াবো মানে 50 ডিগ্রি করলে তখন কিন্তু 16x রয়ে যাবে, কারণ কি বলেছিল বিক্রিয়ার হারটা কত থাকতে হবে 0 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা অনেকে 40 ডিগ্রি বলে, আবার অনেক জায়গায় 0 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডও বলা যেতে পারে। তাহলে মোটামুটি 0 থেকে 35 বা 40 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যদি বিক্রিয়ার টেম্পারেচার থাকে তাহলে বিক্রিয়ার হার প্রতি 10 ডিগ্রি করে বাড়ালে মানে বিক্রিয়ার উষ্ণতা যদি তুমি 10 ডিগ্রি তাহলে 0 তে যদি রেট x হয় তাহলে 10 ডিগ্রি বেড়ে গেল মানে 10 ডিগ্রি তাহলে ডবল হয়ে যাবে, তাহলে সেটা 2x, যখন আবার 10 থেকে 20 তাহলে আরো 10 ডিগ্রি বেড়ে গেল তখন হয়ে যাবে 4x। এইভাবে 40 ডিগ্রি পর্যন্ত বিক্রিয়ার হারটা ডবল হতে থাকবে। বিজ্ঞানী ভ্যান হফ এইটাকেই বলেছিলেন, এইটাকেই বলা হচ্ছিল টেম্পারেচার কোএফিসিয়েন্ট বা তাপীয় গুণাঙ্ক, এবং এই 10 ডিগ্রি বাড়ানোর জন্য টেম্পারেচার বাড়ছে বলে এইটাকে বলা হয় কি Q10 ভ্যালু। তাহলে প্রতি 10 ডিগ্রিতে টেম্পারেচার বেড়ে যাওয়ার এই ঘটনাটাকে বলা হচ্ছে কি Q10 ভ্যালু। তাহলে Q10 ভ্যালুটা আমরা এখান থেকে খুব সহজেই দেখতে পেলাম। এবার দেখো Q10 ভ্যালু হিসাব করার একটা সূত্র আছে, তাহলে সেই সূত্রটা আমি বলে দিই, সেটা হচ্ছে কিভাবে Q10 ভ্যালু হিসাব করব বা বিক্রিয়ার হার কিভাবে নির্ণয় করব। Q10 ইকুয়াল টু আমি বলতে পারি, ধরো Q10 ইকুয়াল টু বলতে পারি Q10 ইকুয়াল টু T ডিগ্রি সেন্টিগ্রেড
টি ডিগ্রি সেন্টিগ্রেড বা টি ডিগ্রি প্লাস 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়ার হার। তাহলে টি ডিগ্রি প্লাস 10 ডিগ্রি সেন্টিগ্রেডের বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার হলো ডিভাইডেড বাই 10 ডিগ্রি সেন্টিগ্রেডে বিক্রিয়ার হার, 10 ডিগ্রি সরি টি ডিগ্রি সেন্টিগ্রেডে বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার। তাহলে দেখো টি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বা তাপমাত্রায় বিক্রিয়ার হার যা হবে তাকে এটা প্লাস 10 ডিগ্রিতে বিক্রিয়ার হার মানে 10 ডিগ্রি সেন্টিগ্রেডে বিক্রিয়ার হার যেটা বাড়লো ডিভাইডেড বাই হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেডে বিক্রিয়ার হার। তাহলে এইভাবে আমরা একটা সূত্রের সাহায্যে খুব সহজেই নির্ণয় করতে পারি। তাহলে সোজা কথা হচ্ছে যে প্রত্যেক 10 ডিগ্রি টেম্পারেচার বাড়লে একটা টেম্পারেচার ফিক্স থাকছে, টি ডিগ্রি সেন্টিগ্রেড ফিক্স থাকছে, আর 10 ডিগ্রিতে যতটা বাড়লো সেটা কি আস্তে আস্তে বিক্রিয়ার হারটা ডবল হতে থাকবে। এটাই হচ্ছে তোমার কি কিউটের ভ্যালু। তাহলে মোটামুটি দেখো আমরা আমাদের যতটা জায়গা ছিল বা পড়ার জায়গা ছিল আমরা সেই জায়গাটাকে কভার করে ফেলেছি অলরেডি। তো আমাদের আশা করি আর কোনো পোরশন বাকি রইলো না। ছোটখাটো বিষয় যেগুলো বাকি ছিল আমি মোটামুটি সবগুলোই বলে দিলাম তোমাদের। কোশ্চেন এর মধ্যে থেকেই আসে এবং আমি চেষ্টা করেছি যতটা বেশি ইনফরমেটিভ বা তোমাদের কাছে ইনফরমেশন দেওয়ার বা ইনফরমেটিভ করে তোলার আমি চেষ্টা করেছি এবং আশা করি সবগুলোই আমি কভার করতে পেরেছি। তো যদি কিছু বাদ পড়ে থাকে সেটা আমাকে বাই ফোন বা তোমার বাই কমেন্টে তোমরা জানাতে পারো, তাহলে আমি বলে দেবো সেগুলো। আমার মনে হয় না কোনো কিছু জিনিস বাদ গেল, সবগুলোকে আমি কভার করলাম। হতে পারে না বাই মিস্টেক যদি কিছু বাদ চলে যায়, তোমরা অবভিয়াসলি সেটা আমাকে ধরিয়ে দিও বা বলে দিও। এবার দেখো আমি যেটা যাব সেটা হচ্ছে আমাদের এই পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে, এই চ্যাপ্টারটা কমপ্লিট আমাদের আজকেই আমার লাস্ট ক্লাস আমি বলেছিলাম। এবং এখান থেকে আমরা যে বিষয়টা এবার আসবো সেটা হচ্ছে কিছু স্যাম্পল কোশ্চেন বা তোমাদের ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসে বা 1 মার্কসের কোশ্চেন কীরকম আসতে পারে বা 2 মার্কসের কোশ্চেন কীরকম আসতে পারে, তো তার কয়েকটা আমি স্যাম্পল কোশ্চেন তোমাদের দিয়ে দেবো। আশা করি তোমরা উত্তরগুলো সব পারবে। তো চলো আমরা দেখে নিই আমাদের স্যাম্পল কোশ্চেন কি আছে। তো দেখো আমি তোমাদের জন্য একটা স্যাম্পল কোশ্চেন বানিয়েছি, অ্যাজ এ সাজেস্টিভও বলতে পারো। একটা স্যাম্পল কোশ্চেন বানিয়েছি, সেখানে তোমার কি কি কোশ্চেন থাকতে পারে বা কি কি কোশ্চেন হতে পারে একটা মডেল আমি তোমাদের দেখাতে চেয়েছি। প্রথমে 1 মার্কসের আমি কোশ্চেন রেখেছি দেখো 6টা না 8টা কোশ্চেন রেখেছি। তার মধ্যে কোশ্চেনগুলো আমি বলে দিই, উত্তরগুলো তোমরা নিজেরাই পারবে। 1 নম্বর কোশ্চেন হচ্ছে ক্লোরোফিলের ধাতব উপাদানটির নাম কি। তাহলে ক্লোরোফিলের মধ্যে কোন ধাতু থাকে সেই ধাতব উপাদানটার নাম তোমাদের লিখতে হবে। এগুলো সব 1 মার্কসের কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে না আলোক দশায় H+ কে বিজারিত করে কোন উপাদান। তাহলে আলোক দশায় H+ কে বিজারিত করার জন্য কে কাজে লাগে সেটা লিখতে হবে। কোশ্চেন নাম্বার 3 বলছে কি না ক্লোরোফিলকে আলোক জ্বালানোর হাত থেকে রক্ষা করে কোন রঞ্জক। তাহলে এমন একটা রঞ্জক আছে যে কি করে ক্লোরোফিলকে আলোক জ্বালানোর হাত থেকে বা ফটো অক্সিডেশন থেকে রক্ষা করে, সেটা কে সেটা তোমরা লিখবে। কোশ্চেন নাম্বার 4 কি সাইটোক্রোম কি, সাইটোক্রোম কি তোমাদের পড়িয়েছি, সাইটোক্রোম লিখবে। কোশ্চেন 5 হচ্ছে তোমার অ্যান্টেনা কমপ্লেক্স, অ্যান্টেনা কমপ্লেক্স কি বোঝাতে চেয়েছে। কোশ্চেন 6 হচ্ছে কোয়ান্টোজোম কি, কোয়ান্টোজোম কি বলা হয়েছিল। কোশ্চেন 7 আছে দেখো C2 চক্রে কোন কোন অ্যামাইনো অ্যাসিডগুলি উৎপন্ন হয় সেটাও পড়ানো হয়েছে। C2 চক্রে কোন কোন অ্যামাইনো অ্যাসিডগুলো তৈরি হচ্ছে সেটা বলবে। তারপরে বলা হয়েছে কোশ্চেন নাম্বার 8 কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া কোথা থেকে শক্তি সংগ্রহ করে। তাহলে কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া যারা ছিল তারা আজকেই পড়িয়েছি যে সেখানে তারা কোনো সূর্যালোক নেয় না বা সূর্যালোকের অনুপস্থিতিতে ঘটে, তাহলে তারা শক্তিটা কোথা থেকে সংগ্রহ করে। তাহলে এইগুলো গেল হচ্ছে তোমার 1 মার্কসের স্যাম্পল কোশ্চেন। এবার আমরা চলে আসবো কোথায় 2 মার্কসের স্যাম্পল কোশ্চেনে। 2 মার্কসের স্যাম্পল কোশ্চেনের মধ্যে কি কি আছে দেখো। প্রথমেই বলা হচ্ছে হিল বিক্রিয়া কি। 2 নম্বর বলছে ব্ল্যাকম্যানস রিঅ্যাকশন বা ব্ল্যাকম্যানের বিক্রিয়া কি সেটা বলা হয়েছে। 3 নম্বর কোশ্চেন কি ক্রাঞ্চ অ্যানাটমি কি, বা তোমরা পড়ে এসছো ক্রাঞ্চ অ্যানাটমি কি সেটা লিখবে 2 মার্কসের গুছিয়ে। 4 নম্বর কোশ্চেন যেটা দেওয়া হয়েছে সেটা বলছে আলোক শোষণ একটি প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি। তাহলে কেন প্রয়োজন এবং কেন ক্ষতিকর সেই দুটো বিষয় লিখলেই হয়ে যাবে, যে আলোক শোষণ কি দরকার আছে আর আলোক শোষণ ক্ষতি করছে কেন সেই জায়গাটা তোমাদের বলেছিলাম আমি বিগত ক্লাসে বলে দিয়েছি তোমাদের যে কেন প্রয়োজন এবং কেন ক্ষতিকর সেই জায়গাটা তোমরা গুছিয়ে একটু লিখবে এবং বই থেকে তোমরা রেফারেন্সও কিছু পেয়ে যাবে, তো সেখান থেকে গুছিয়ে লিখবে, আর না পারলে আমায় জানাবে। এবার দেখো 3 মার্কসের কোশ্চেন যেগুলো তোমাদের আসবে, ভাঙা ভাঙা কোশ্চেন আসে 1+1+1 আর 2+1 বা ফ্ল্যাট 3 নাম্বারেরও পড়তে পারে। সেখানে দেখো 3টে কোশ্চেন বলা হয়েছে।
ফার্স্ট কোশ্চেন যেটা বলা হয়েছে সেটা বলছে PS1 এবং PS2 এর পার্থক্য লেখো। PS1 এবং PS2 এর পার্থক্য লিখতে বলেছে, যেটা আমি তোমাদের প্রথমেই করিয়েছিলাম এলিমেন্টারি আইডিয়া বা এলিমেন্টারি ক্লাস যেটা হয়েছিল সেখানে। 2 নম্বর কোশ্চেন বলেছে আলোক দশার জেড নকশাটি শব্দচিত্রের সাহায্যে বর্ণনা করো। আলোক দশার জেড নকশাটি শব্দচিত্রের সাহায্যে বর্ণনা করো বা জেড স্কিম যেটা দেওয়া হয়েছে বা নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, সেটা কিন্তু 2020-তে অলরেডি পড়ে গেছে। 2020-তে একটা 2 মার্কসের কোশ্চেন পড়েছিল, 2 মার্কসের কোশ্চেন পড়েছিল এই জেড নকশা থেকে। তাহলে এই জায়গাটা পড়ে গেছে, এটাকে তোমরা স্কিপ করতে পারো, কিন্তু স্কিপ করলেই শুধুমাত্র হবে না, এখান থেকে নিটেও কোশ্চেন আসে ভেঙে ভেঙে ভেতর থেকে, এবং ছোট ছোট কোশ্চেন এখান থেকে আসতে পারে। তো পড়তে আমাদের সবই হবে, হয়তো জেড স্কিমটা নাও পড়তে পারে, তবে এটা বলা ভুল যে পড়বে না, কারণ কোশ্চেন রিপিট হয়, যেটা বিগত 20 সালে আমরা দেখেছিলাম কোশ্চেন রিপিট হয়েছিল। তো বি কেয়ারফুল, কোনো জিনিসই বাদ দেবে না, দেখে যাবে। হ্যাঁ, তো এটা গেল। তারপরে হচ্ছে তোমার শব্দচিত্রের সাহায্যে সিটু চক্রটি বর্ণনা করো। শব্দচিত্রের সাহায্যে সিটু চক্র বর্ণনা করব, এই চক্রটা এবারের জন্য ইম্পর্টেন্ট কেন বলছি, কারণ হচ্ছে গত বছর বা এই 20 সালে যে পরীক্ষা হয়েছিল, তো 20 সালের ফাইনাল পরীক্ষায় সিটু চক্র থেকে একখানি 1 নম্বরের কোশ্চেন এসেছিল। শুধুমাত্র একটা শর্ট কোশ্চেন পড়েছিল যে সিটু চক্রের প্রথম ধাপে কি ঘটনা ঘটে, বাদ বাকি কিন্তু সিটু চক্রের কোনো বড় কোশ্চেন আসেনি। তাহলে সিটু চক্রটা এবারের জন্য আমরা ইম্পর্টেন্ট ধরে নিতে পারি 3 মার্কসের কোশ্চেনের জন্য, সিটু চক্র বা ফটো ফসফোরাইলেশন। এবার আমরা চলে আসবো কোথায়, 5 মার্কসের কোশ্চেনে। 5 মার্কসের কোশ্চেন দেখো, এখানে আমরা 3টে কোশ্চেন দিয়েছি। একটা হচ্ছে কি না, সালোক সংশ্লেষে আলোক দশার কি বিক্রিয়াগুলি ঘটে সেগুলো লিখবে। তাহলে সেটা একটা দেখো বড় করে দিয়েছিলাম আমি, সালোক সংশ্লেষের আলোক দশায় 6টা পদ্ধতি আছে, সেই বক্তব্যগুলো তোমার ওখানে গুছিয়ে লিখতে হবে। 2 নম্বর হচ্ছে কেলভিন চক্র কি, এবং কেলভিন চক্রে বা শব্দচিত্রের সাহায্যে কেলভিন চক্রের বিক্রিয়াগুলি উপস্থাপন করো। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু আগে আসেনি, এটা 2+3, এটা হচ্ছে 2+3 মার্কসটা, 2+3 3 নম্বর কেলভিন চক্রের জন্য, আর কেলভিন চক্র কি সেটা লেখার জন্য 3টে স্টেপ লিখবে। এটাও এই বছরের জন্য ইম্পর্টেন্ট, কারণ সিটু চক্র থেকে আগের বছর একটা শর্ট কোশ্চেন দিলেও মানে কেলভিন চক্র থেকে কোনো কিছু প্রশ্ন আসেনি। C2 থেকে এসেছে, জেড স্কিম থেকে এসেছে, C4 থেকে এসেছে, কিন্তু C3 থেকে কোনো কোশ্চেন হাত দেয়নি। তো এবারের জন্য কেলভিন চক্রর পুরো জায়গাটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে কেলভিন চক্র গেল। এবার কি আসছে না, ক্যাম চক্র কি, ক্যাম চক্র কি এবং শব্দচিত্রের সাহায্যে ক্যাম চক্রটি উপস্থাপন করো। এবার দেখো, এটা আমি তোমাদের ক্যাম সাইকেল পড়াতে গিয়ে বলেছিলাম যে এটা সিলেবাসে নেই। হ্যাঁ, সত্যিই সিলেবাসে নেই এটা, কিন্তু এই কোশ্চেনটা কেন দিলাম না, এই কোশ্চেনটা বিগত বছরে মানে বিফোর নতুন সিলেবাস, তার আগে কিন্তু এগুলো পড়তো, এবং এগুলো এই তোমার তখন এইচএস ছিল, এইচএস এর ক্ষেত্রে 8, 11 এবং 13। ঠিক আছে, এই কোশ্চেনটা কত পড়েছে, এইচএস 8 এ পড়েছে, 11 এ পড়েছে, 13। তাহলে 13 পর থেকে সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, ফলে সেটা আর নেই। তবুও আমি যেহেতু পড়িয়েছি আমি কোশ্চেনটা দিলাম, তবে এটা আউট অফ সিলেবাস, আউট অফ সিলেবাস, আউট অফ সিলেবাস। কেউ যদি বলো এটা করবো না, করতে নাও পারো। তাহলে দুটো কোশ্চেন এবং মোটামুটি একটা ইম্পর্টেন্ট বলে দিয়েছি। এবার দেখো, আমরা যদি দেখে নিই যে আমাদের বিগত বছরে মানে 2020 সালে, তোমরা তো 21-এ পরীক্ষা দেবে, 2020 সালে কি কি কোশ্চেন আমার এসেছিল। ঠিক আছে, কি কি কোশ্চেন এসেছিল ভালো করে লক্ষ্য করো। দেখো 3টে কোশ্চেন আমি এখানে দিয়েছি, এবং কত মার্কসের এসেছে ভালো করে লক্ষ্য দেখলে বুঝতে পারবে। 1 মার্কস এখানে, এখানে 1 মার্কস, 2 মার্কস, আর এখানে হচ্ছে 3 মার্কস, মানে 5 মার্কসের কোশ্চেন এসেছিল কিন্তু। তাহলে 5 মার্কসের কোশ্চেনের মধ্যে দেখো কোন কোন কোশ্চেন ছিল। সেকশন 1, যেটা তোমরা এমসিকিউ পার্ট বলে জানো, এমসিকিউ 10 নম্বর কোশ্চেনটা ছিল। এমসিকিউ যে 10 নম্বর কোশ্চেনটা ছিল সেটা ছিল সালোক সংশ্লেষ থেকে। কি কোশ্চেন ছিল, সালোক সংশ্লেষের আলোর প্রয়োজনীয়তা কি। তাহলে সালোক সংশ্লেষের যে উপাদানগুলো ছিল সেখান থেকে দেওয়া হয়েছে, সালোক সংশ্লেষে আলোর প্রয়োজনীয়তা কি। এমসিকিউ 10 নম্বরের কোশ্চেনটা, তোমাদের কাছে কোশ্চেন থাকলে খুলে দেখে নিতে পারো। সেটা হচ্ছে 4টে অপশন দেওয়া ছিল। এ হচ্ছে CO2 বিশ্লিষ্ট করা বা CO2 কে ভাঙার জন্য, বি হচ্ছে এটিপি সংশ্লেষ করা, এটিপি তৈরির জন্য, সি হচ্ছে শক্তির মুক্তি ঘটানো বা শক্তির মুক্তি ঘটাচ্ছে যেটা, আর ডি হচ্ছে CO2 এবং কার্বন ডাই অক্সাইড এবং জলকে যুক্ত করার জন্য। যেটা উত্তর তোমার মনে হবে সেটা উত্তরটা করবে। এটা গেল 1 নম্বরের কোশ্চেন ছিল এমসিকিউ তে। সেকশন 2 যেটা আমাদের আছে, সেকশন 2 তে যেটা শর্ট কোশ্চেন এবং শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন বা ব্রড কোশ্চেন যেগুলো আছে, সেকশন 2 এর কোশ্চেনে দুটো গ্রুপে দুটো কোশ্চেন পড়েছিল। একটা হচ্ছে গ্রুপ এ তে, আর একটা হচ্ছে গ্রুপ বি তে। তাহলে গ্রুপ এ তে তোমার 1 মার্কসের কোশ্চেন ছিল, কোশ্চেন নাম্বার হচ্ছে 2। দেখো আমি এখানে মার্ক করে দিয়েছি কোশ্চেন নাম্বার, গ্রুপ এ কোশ্চেন নাম্বার 2 কি ছিল, যেটা বলছিলাম C4 উদ্ভিদের CO2 গ্রাহক যৌগের নাম লেখো। তাহলে C4 উদ্ভিদের CO2 টাকে গ্রহণ করে কে, সেই তার নামটা লিখতে হবে এখানে।
এবার দেখো এইখান থেকে আমি বলেছিলাম C4 থেকে পড়েছে, C2 থেকে পড়েছে, তোমার জেড স্কিম থেকে পড়েছে, একমাত্র C3 পড়েনি। তাহলে C3 আবারও বলছি, C3 এবারের জন্য হট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ব্রড কোশ্চেন এবং তার সঙ্গে শর্ট কোশ্চেনের জন্য। আর আরেকটা কোশ্চেন ছিল যেটা গ্রুপ বি তে, যেটা হচ্ছে শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন, তোমার 3 মার্কসের কোশ্চেন ছিল, সেটা হচ্ছে অনাবর্তকার কোশ্চেন নাম্বার 16। দেখো এখানে কোশ্চেন নাম্বারটা লিখে দিচ্ছি, কোশ্চেন নাম্বার 16, অনাবর্তকার ফসফোরাইলেশন কিভাবে সম্পন্ন হয়। তাহলে এটা তোমাকে জেড স্কিমটা লিখতে হবে। অনাবর্তকার বলেছে মানে কি, জেড স্কিম, সেটা 2 মার্কসের পড়ে গেছে, আমি একটু আগেই বলে এসেছি এটা 2 মার্কসের একটা কোশ্চেন পড়ে গেছে। আর কি, C2 চক্র থেকে দেখো আবার একটা কোশ্চেন, C2 চক্রের প্রথম ধাপে কোন ঘটনা ঘটে। তাহলে C2 চক্র পড়েনি, শুধুমাত্র C2 চক্রের প্রথম ধাপে কি ঘটনা ঘটছে সেটাই তোমাকে লিখতে হবে। তাহলে এই হচ্ছে দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তাহলে মোটামুটি তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং দেখো একটা সাজেস্টিভ কোশ্চেন আমি তোমাদের দিলাম। তো এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এর বাইরেও তোমাদের অনেক কিছু বলা হয়েছে, সেই বিষয়গুলো প্র্যাকটিস করে যাবে। এবং কখনোই ভাববে না যে এটা সাজেশন মানেই এটা হচ্ছে সবকিছু, এর মধ্য থেকে সবকিছু পড়বে, তা কিন্তু নয়। কারণ তোমাদের সব বিষয়গুলো পড়তে হবে। আমি জাস্ট একটা আমার ধারণা থেকে মনে হয়েছে যে এই কোশ্চেনগুলো হতে পারে। তবে যেহেতু ব্রড কোশ্চেনের ক্ষেত্রে বলা যায়, শর্ট কোশ্চেনের ক্ষেত্রে তো বলা যায় না যে কোনটা সাজেশন বা কোনটা পড়বে, কারণ শর্ট কোশ্চেনে কখনোই কোনো সাজেশন হয় না, বা এমসিকিউ প্যাটার্ন যেহেতু সাজেশন দেওয়াটাই অ্যাকচুয়ালি ভুল। তবুও আমি তোমাদের ব্রড কোশ্চেন হিসাবে আমি 2-3টে কোশ্চেন আমি তোমাদের সাজেস্ট করলাম। তো শর্ট কোশ্চেনগুলো তোমরা বাকিগুলো সব পেয়ে যাবে। তো আশা করি তোমাদের এটা খুব উপকারে লাগবে। আর যদি তোমাদের এটা উপকারে লাগে তাহলে আমি খুবই খুশি হব যে আমি তোমাদের কিছুটা সাহায্য করতে পেরেছি। তো আপাতত আমাদের ফটোসিনথেসিস ক্লাসটা বা ফটোসিনথেসিস চ্যাপ্টারটা আমি ক্লোজ করলাম, এটা কমপ্লিট হয়ে গেল। পরের দিন আমরা একটা নতুন চ্যাপ্টার নিয়ে আসবো, নতুন চ্যাপ্টার আমাদের শুরু হবে। তো কারো যদি কোনো সমস্যা থাকে অবভিয়াসলি তোমরা জানাতে পারো, আমাকে কমেন্টে জানাতে পারো বা হোয়াটসঅ্যাপে জানাতে পারো। আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। আর তোমার এতদূর ভিডিওটা দেখে আসার জন্য বা ক্লাসটা করার জন্য আবারও থ্যাঙ্কস। এখনও যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে অথচ ভিডিওগুলি ফলো করছো, তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পারলে শেয়ার করো। দ্যাটস অল ফর দ্য ডে। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।